তা আমিও একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে আমার একটু করুণা হচ্ছে, এবং আমি আপনাকে অনেস্টলি করোনা বলছি হচ্ছে আপনার কার মাধ্যমে কার জন্য? বেনজির আহমেদের জন্য? আর বেনজির আহমেদের জন্য আমার একটু কারণ কি তিনি করুণা হচ্ছে। পুলিশের সাবেক, তিনিও সাবেক পুলিশ, আপনি সাবেক পুলিশ, যে কারণেই করোনা হচ্ছে নাকি? জি, তিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা, আমি একজন সাবেক পুলিশ কর্মকর্তা, সেই হিসেবে আপনার মাধ্যমে আমি জনগণকে আমি একটু অবহিত করতে চাচ্ছি আমার আসলেই করুণা হচ্ছে, যে আসলে উনি একজন এসকেপ গড হয়ে গিয়েছেন। উনার মতো ডক্টর বেনজিরের মতো এরকম শত শত হাজার হাজার দুর্নীতিবাজ আছে বা দুর্নীতি করেছে, সরকারি চাকরিতে করেছে এবং এখনো করে যাচ্ছে। বাট ওনার সাথে হয়তো বা যে কোনো কারণে হিসাব নিকাশের হয়তো কোনো গড়মিল হয়ে যাচ্ছে, এই কারণে তিনি কিন্তু এসকেপ গড হয়ে গিয়েছেন। তো হুম, এখন কথা হচ্ছে যে আমাদের ডক্টর বেনজির আহমেদ, উনি পুলিশের সাবেক আইজিপি ছিলেন। হুম। তা আমি এখন উনাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে মিডিয়া, আমাদের সাবেক সচিব, আমাদের একজন ওই যে রাজনীতিবিদ হাবিব ভাই, প্লাস মোটামুটি গত 3-4 দিন ধরে অনলাইন বা আমাদের বাংলাদেশের চ্যানেলগুলোতে যেভাবে আক্রমণ করা হচ্ছে, তা আমিও একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে আমার একটু করুণা হচ্ছে, এবং আমি আপনাকে অনেস্টলি করোনা বলছি হচ্ছে আপনার কার মাধ্যমে কার জন্য? বেনজির আহমেদের জন্য? আর বেনজির আহমেদের জন্য আমার একটু কারণ কি তিনি করুণা হচ্ছে। পুলিশের সাবেক, তিনিও সাবেক পুলিশ, আপনি সাবেক পুলিশ, যে কারণেই করোনা হচ্ছে নাকি? জি, তিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা, আমি একজন সাবেক পুলিশ কর্মকর্তা, সেই হিসেবে আপনার মাধ্যমে আমি জনগণকে আমি একটু অবহিত করতে চাচ্ছি আমার আসলেই করুণা হচ্ছে এই কারণে, যে আসলে উনি একজন এসকেপ গড হয়ে গিয়েছেন। উনার মতো ডক্টর বেনজিরের মতো এরকম শত শত হাজার হাজার দুর্নীতিবাজ আছে বা দুর্নীতি করেছে, সরকারি চাকরিতে করেছে এবং এখনো করে যাচ্ছে। বাট ওনার সাথে হয়তো বা যে কোনো কারণে হিসাব নিকাশের হয়তো কোনো গড়মিল হয়ে যাচ্ছে, এই কারণে তিনি কিন্তু এসকেপ গড হয়ে গিয়েছেন। এখন আপনার ওই যে আপনার যে বিখ্যাত উক্তি, ওই যে বিখ্যাত উক্তি মার্টিন নিউমলারের জার্মানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই যে মার্টিন নিউমলার ছিলেন একজন পাদ্রী এবং উনি ইনফ্লুয়েন্সিয়াল একজন যে ব্যক্তি ছিলেন। উনার কাছে দলে দলে যখন লোকজন আসছিল হিটলারের এই শাসন নিয়ে একটু লেখালেখি করার জন্য, উনি প্রত্যেককে ডিনাই করেছিলেন এবং প্রত্যেক গোষ্ঠীকে বলেছিলেন আমি ওই গোষ্ঠীতে বিলং করি না, হিটলার যদি তোমাদের অত্যাচার করে আক্রমণ করে এটা আমার কোনো সমস্যা না। কিন্তু এক সময় যখন আইনে পাদ্রী এবং চার্চ যখন এফেক্টেড হলো, তখন উনার গায়ে লাগলো, তখন উনি লেখালেখি করা শুরু করলেন, এবং যে মুহূর্তে লেখালেখি করা শুরু করলেন সেই মুহূর্তে হিটলারের বাহিনী তাকে আটক করে নিয়ে গেলেন। এবং এটি এটি 1945 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে উনি আক্ষেপ করে যে বলেছিলেন যে আমি যদি প্রথমে আমার কাছে যারা এসেছিল ওদের কথা শুনে যদি আমি প্রতিবাদ করতাম, আমি যদি লেখালেখি করতাম, তাহলে হিটলার এই হত্যাযজ্ঞ, এই বিশ্বযজ্ঞ ঘটাতে পারতো না। তো এই যে আমাদের বেনজির সাহেব যে এসকেপ গড হয়েছে, এটি হুম, জানার পরেও সাইফুল সাগর এখন যারা আছে তারা হুম, কিন্তু শিক্ষা নিবে না, তারা কিন্তু লেসন নিবে না, হুম। তারা কিন্তু লিসন নেবে না। তো এখন আমি বেনজির সাহেবের যে যে বক্তব্য এবং ওনার না, পাল্টা রিটার্ন বক্তব্য। নিবে না বলতে প্রথমত আপনাকে আমি একটু যদি ইন পার্টিকুলার তারা দুজন তো ভিন্ন পেশায় ছিলেন, আপনি একই পেশায় ছিলেন। আপনার কাছে যে দুটি প্রশ্ন জানতে চাই, এক হলো যে অভিযোগগুলি আনা হয়েছে, এখনো তো সে অভিযুক্ত হয়নি, আনা হয়েছে একটা প্রতিবেদনের মাধ্যমে, জাতীয় পত্রিকার মাধ্যমে। এই অভিযোগগুলিকে আপনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে আপনি নিজে বিশ্বাস করেন কিনা, এক। আর দুই হলো, যত টাকার অভিযোগ আনা হয়েছে, এত টাকা কি আসলে কোনো পুলিশ কর্মকর্তা তার জীবনে চাকরি করে কি ইনকাম করতে পারে কিনা? আর যেহেতু তার বিরুদ্ধে একদম পুরোপুরি ক্যাটাগরিক্যালি নিউজটা এসছে, অবিশ্বাস করবার কারণ কি? তারাও এই ধরনের নিউজ করবার বা প্রতিবেদন করবার কারণ কি? যার পেছনে সরকার রয়েছে তার বিরুদ্ধে এরকম একটা প্রতিবেদন তৈরি করবার সাহস বা তারা কিভাবে পেল? এখানে একটু ক্লিয়ার হতে চাই আপনার কাছ থেকে। প্রথম হচ্ছে যে আপনার পত্রিকায় যেটা এসেছে, এবং উনি যে 34 বছর চাকরি করেছেন, এবং ওখানে কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বলা হয়েছে উনি টোটাল ইনকাম করেছেন 1,84,00,000 টাকা। কিন্তু পত্রিকায় আবার এই জিনিসটা আসে না, উনি কিন্তু 3 বার জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করেছে। তার ভিতর একটি অন্যতম ছিল, উনি জাতিসংঘ হেডকোয়ার্টারে চাকরি করেছিলেন D5 লেভেলে, যেটি আমাদের বাংলাদেশ পুলিশের কতিপয় দুই একজন কর্মকর্তা এরকম সর্বোচ্চ পর্যায়ে চাকরি হুম, করতে পেরেছে।
কিন্তু আমি আমি উনার পক্ষে সাফাই গাইছি না, কিন্তু উনার এই 3বারের ইউএন মিশনের টাকা প্লাস ওনার এই 34 বছরের চাকরি দিয়ে পত্রিকায় যেটা এসেছে, সেটাকে যদি আমি 10%ও ধরি, 10%ও ধরি, এটি একজন পুলিশ কর্মকর্তা সচিব পদমর্যাদায় এইভাবে মানে এই অর্থ অর্জন করা সম্ভব নয়, সম্ভব জি নয়। আর আর আরেকটি যেটা হলো যে আমি আপনার এই টক শোতে আসার আগে আমি আরেকদিন আরেকটি চ্যানেলে আমি কথা বলেছিলাম আমাদের ডক্টর বেনজির সাহেবের এই বিষয়টা নিয়ে। আমি উনাকে বিনয়ের সাথে বলেছিলাম যে আপনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা, আপনি একজন সাবেক আইজিপি, আপনার একটা আত্মসম্মান মর্যাদা আছে। যেহেতু কালের কণ্ঠ বা বসুন্ধরা আপনার বিরুদ্ধে যে সমস্ত নিউজ করেছে, আমি ওনাকে বিনয়ের সাথে বলেছিলাম একজন আইনজ্ঞ হিসেবে, আমি ডক্টর বেনজির আহমেদকে অ্যাডভাইস করেছিলাম যে আপনি পাল্টাই বিবৃতি না দিয়ে আপনি বরং কালের কণ্ঠের বিরুদ্ধে আপনি আপনি সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2022-এ মামলা করেন এবং আমাদের বাংলাদেশ দণ্ডবিধির 420 এবং 500 ধারাতে আপনার বিরুদ্ধে যে ডিফেমেশন করা হয়েছে, এটি আপনি একটা মামলা করেন। এবং আমি উনাকে বিনয়ের সাথে বলেছিলাম যে আপনি যে কথাগুলো বলছেন যে এটা 90% অসত্য এবং মিথ্যা বিবৃতি, আমি ওনাকে বলেছিলাম যে এটা আদালতে না, উনি চ্যালেঞ্জ কিন্তু করেন, আপনি এটা মামলা দিয়ে এটা 90 ভাগ মিথ্যা বলেননি, উনি পুরোটাই মিথ্যা বলেছেন। এবং যত অভিযোগ আনা হয়েছে তা যদি সত্য প্রমাণ করতে পারে তাহলে সকল প্রপার্টি তিনি লিখে দিবেন ফ্রিতে, এমন চ্যালেঞ্জ দিয়েছেন। তো সুতরাং আপনি আমি এত ক্যাটাগরিক্যালি কালের কণ্ঠ তো প্রত্যেকটা জায়গার নাম বলেছে, মানে কোথায় মৌজার নাম, দাগের নাম, কত কার নামে, তার পরিবারের কে মালিক, বেনজির আহমেদ নামে কিচ্ছু নাই, কিন্তু স্ত্রীর নামে, মেয়ের নামে, এরকম সবকিছু ইন ডিটেলস লিখেছে তারা। একটা প্রতিবেদন, এটা কিন্তু একটা দলিল। একটা প্রতিবেদন যখন না লেখে এটা কিন্তু একটা দলিলের মতো, মানে তারা কিন্তু ওন করছে এই প্রতিবেদনটাকে, কালের কণ্ঠ। এটা এমন না যে সাইটিং টু দ্য থার্ড পার্টি, তারা কিন্তু এর পুরো দায়িত্ব নিয়েই তারা এটা লিখেছে। সুতরাং এই জায়গাতে আপনি কি তাদের এই প্রতিবেদনটাকে সম্পূর্ণভাবে নাকচ করতে যাচ্ছেন? না আমি আমি কিন্তু তাদের প্রতিবেদন সম্পূর্ণভাবে নাকচ কিন্তু আমি করি নাই, বরং আমি ডক্টর বেনজির সাহেবকে আমি একজন আইনজ্ঞ এবং সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে তাকে অ্যাডভাইস করেছিলাম যে হুম। আপনি যে মিডিয়াতে এসে পাল্টা বিবৃতি দিচ্ছেন, আপনার প্রথম যে কাজটি করা উচিত ছিল, যে পত্রিকা আপনার বিরুদ্ধে এই ধরনের রিপোর্ট করেছে ওই পত্রিকায় আপনাকে একটা রিজয়েন্ডার দেওয়া উচিত ছিল যে আপনারা যে বক্তব্য দিয়েছেন বক্তব্য সত্য না, প্রকৃত সত্য হলো এটি। এবং এটাতেও যদি তারা এই আপনার রিজয়েন্ডার যদি তারা প্রকাশ না করত, তাহলে আমি তাকে অ্যাডভাইস করেছিলাম যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2022 এবং দণ্ডবিধি 420 এবং 500 ধারা আপনাকে ডিফেমেশন করার জন্য আপনার মামলা রুজু করা উচিত ছিল। এবং আমি এটিও তাকে বলেছি যদি আপনার এই কথা মানে সত্য এটা হয়। এটা কোন কোন কারণে আপনি অ্যাডভাইস গুলি দিচ্ছেন? আপনি মনে করছেন যে এই অভিযোগগুলি সত্য নয়? আমরা মানে আপনার আহ্বানটা দিয়েছেন কি, উনি শুনেছেন না শুনেছেন সেটা বড় কথা নয়, আমি আপনার ব্যক্তিগত পর্যবেক্ষণটা জানতে চাচ্ছি যে এই অভিযোগটাকে আপনি কি মনে করেন কিনা যে তার মতো লোক আসলে এই অভিযোগে অভিযুক্ত হতে পারার মতো অ্যাক্টিভিটি তিনি করেছেন? কারণ তাকে তো আপনি খুব ক্লোজলি দেখার কথা, জানার কথা। তখন যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন কেন এই পত্রিকা অভিযোগ আনলো না, এখন আনছে, এবং আনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, এই জায়গাটুকু একটু স্পষ্ট হতে চাই। আর আচ্ছা, অভিযোগগুলো কি একদম ফেলে ফেলে দেওয়ার মতো কিনা? আচ্ছা, আমি যেভাবে বলতে চেয়েছিলাম, আপনি হয়তো ব্যাখ্যাটা একটু অন্যভাবে উপস্থাপন করছেন, কিন্তু আমি যেটা বলতে চেয়েছিলাম যে উনি যদি এটা পালন করতেন, তাহলে উনি একজন যদি সাবেক পুলিশ কর্মকর্তা, আমি একজন সাবেক পুলিশ কর্মকর্তা, আমি নিজে গর্ববোধ করতাম। এবং উনি অবশ্য ওনার ব্যাখ্যা বিশ্লেষণে যেটা ওই যে বলেছে যে হুম। ওনার স্ত্রী বা ওনার সহধর্মিনী 2014 সালে তাদের পারিবারিক ব্যবসা স্টার্ট করেছে। এবং 2014 সালে যদি উনি পারিবারিক ব্যবসা স্টার্ট করে থাকে, 2014 সালে উনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ছিলেন। আমাদের যে সরকারি চাকরি আইন আছে, দ্য গভর্নমেন্ট সার্ভেন্ট কন্ডাক্ট রুলস 1979, ওখানে বলা হচ্ছে যদি কোনো সরকারি কর্মকর্তার স্ত্রী বা সন্তানাদিগণ যদি ব্যবসা করতে চায়, তাহলে তার পোস্টিং প্লেসে সে ব্যবসা করতে পারবে না, অন্য জায়গায় ব্যবসা করতে পারবে। ওই হিসেবে উনি যখন ঢাকা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার ছিলেন, গোপালগঞ্জ তার জুরিসডিকশনে ছিল না, তাহলে সেক্ষেত্রে 2014 সালে তার স্ত্রী ব্যবসা শুরু জি। করেছে। আমি এটাতে কোনো সমস্যা দেখছি না, কিন্তু আমি সমস্যা দেখছি কোনটা, আমি আমরা সমস্যা হাজার দেখছি কোটি টাকার দুর্নীতির কথা শুনছি, কেউ ব্যবসা যে করে আমাকে কয়েক বছরে হাজার আমাকে কোটি টাকা। হ্যাঁ। আমাকে একটু বলতে দেন, আপনি যদি ওই যে বারবার জি। প্রশ্ন করেন আমি না, খেয়ে শেষ নিয়ে করতে ফেলছি। হবে আপনার, মানে আমরা সময়ের সীমিত কারণে শেষ করতে হবে এখানে। জি। এখন এখন আমি যেটা সমস্যা দেখছি সেটা হলো 2014 সালের পরে উনি কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ডিজি ছিলেন এবং আইজিপি ছিলেন।
তাহলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ডিজি এবং আইজিপি তার জুরিসডিকশন কিন্তু হোল বাংলাদেশ। তাহলে সেই ক্ষেত্রে দ্য গভর্নমেন্ট সার্ভেন্ট কন্ট্রাক্ট রুলস 1979 অনুসারে তাহলে তার কিন্তু এই অনুমতিটা সরকারের কাছ থেকে নেওয়া উচিত ছিল। উনি কিন্তু এই অনুমোদন কিন্তু নেন নাই। এবং ডক্টর বেনজির আহমেদ তার যে পাল্টা বিবৃতি সেখানে সে বলেছে যে তার ব্যবসা এত ভালো হয়েছে, তার স্ত্রীকে মৎস্য চাষের জন্য তাকে স্বর্ণ পদক দেওয়া হয়েছে এবং উনি একজন অন্যতম করদাতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তাহলে আমার বক্তব্য হচ্ছে তাহলে এটার বিজনেসের ভলিউম কিন্তু অনেক বড় ছিল। বিজনেসের ভলিউম যে কত বড় ছিল এটি নীতি নৈতিকতার বিষয়ে। উনি আইজিপি ডিজি র্যাব তার জুরিসডিকশন হোল বাংলাদেশ, ওনার কিন্তু অনুমতি নেওয়া ছিল, উনি কিন্তু অনুমতি কিন্তু নাই। আর মানে আরো যে দুই একটি কথা উনি বলেছেন, উনি যেটা বলেছেন এবং ওনার পক্ষে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন, উনি বলেছেন যে আমাদের পুলিশের পদোন্নতি এবং রিক্রুটের বিষয়ে উনি একটা সিস্টেমে এনেছেন, এটা উনি একটা অবদান নেওয়ার চেষ্টা করেছে, ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে। আমি আপনার মাধ্যমে ওনাকে একটু বিনয়ের সাথে বলতে চাচ্ছি যে উনি একটা নিয়মের ভিতরে এনেছেন, সিস্টেম এনেছেন, কথাটা সত্য, আংশিক সত্য। এবং এটি উনি পয়সার পিঠ বলেছে এবং উনি কিন্তু পয়সার আরেক পিঠ বলেন না। যেটি হলো যে আমাদের কনস্টেবল বা সাব ইন্সপেক্টর নিয়োগ গত 15 বছরে যেটা হয়েছে এটি একটা নিয়মের ভিতরে এসেছে সত্য, কিন্তু উনি কিন্তু এই কথাটা বলেন নাই যে গত 15 বছরে হিন্দু এবং আওয়ামী লীগ ছাড়া কনস্টেবল বা সাব ইন্সপেক্টরের কারোরই নিয়োগ হয় নাই। ইভেন ফাইনাল রেজাল্ট দেওয়ার আগে পুলিশ ভেরিফিকেশন করে এটা নিশ্চিত করা হতো যে কোন সদস্য বিএনপি, জামাত অথবা অন্য কোন দলের সমর্থক কিনা বা তার আত্মীয় স্বজন আছে কিনা। এবং উনি কিন্তু এই কথাটাও কিন্তু বলার চেষ্টা করেছে যে কনস্টেবল এস এর যে পদোন্নতি এটি নিয়মে আনার চেষ্টা করা হয়েছে, এটি ভালো কথা। কিন্তু উনি কিন্তু আবার এটাও কিন্তু বলেন নাই যে উনিও ওনার ব্যাচমেট অনেককে ডিঙিয়ে এবং অনেক শত শত কর্মকর্তাদেরকে একই পদে আমার মতো যাদেরকে একই পদে। দুঃখিত, আপনি মিউট হয়ে গেছেন। দুঃখিত, আমি আরেকজনকে মিউট করতে গিয়ে একটা নয়েজ আসছিল কারো একজন, তাকে মিউট করতে গিয়ে আপনি মিউট হয়ে গেছেন। জি, তার মানে আপনার নিয়োগ প্রক্রিয়াটাকে মোটামুটি একটা দুর্নীতির জায়গা তৈরি করেছিল। সেখানে ওই জায়গাটাকে আপনি মনে করছেন না যে তার স্টেটমেন্ট আপনি মানছেন না, আপনি মনে করছেন যে রিক্রুটমেন্ট প্রসেসটার মধ্যে অবশ্যই দুর্নীতি ছিল, সেখানে স্বাভাবিক প্রক্রিয়া যায়।